আজকে ক্লাসে আজকে ক্লাসে আমাদের ক্লাস নেবেন আমাদের স্যার নিপেন চন্দ্র দাস। উনি 36 BCS এর একজন ক্যাডার। উনি জুলজি পড়াচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যেই স্যার আসবেন। আমরা স্যারের জন্য একটু 5 মিনিট সময় নিচ্ছি। স্যার আপনাকে একটু আনমিউট হয়ে জয়েন করতে হবে, এখন মিউট অবস্থায় আছেন। জি স্যার, আপনি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। সবকিছু ঠিক আছে তো? ভালোভাবে দেখা যাচ্ছে? জি সব ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। বাকিদেরকে আমরা এখন মিউট করে দিব। এখন আপনি যখন ক্লাস নেবেন অন্য কেউ কথা বলবে না, আমরা সবাই শুনতে পাচ্ছি। আর কারা কোনো সমস্যা হলে সবাই পাবলিক চ্যাটে জানাবে, আমরা আপনাকে নোটিফাই করব। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে জাস্ট এটা ক্লাস না, শুধুমাত্র আপনাদের সাথে দু একটি কথা বলবো। প্রথমত বলে রাখি যে যারা আসলে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে আসেন তারা সবাই মোটামুটি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা থাকে বা অনার্স কমপ্লিট করা থাকে। তো যারা আসলে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা যাদের না, তাদের আসলে কোনো টিচার হয় না। হ্যাঁ, তো শুধুমাত্র কয়েকটি ব্যাপারে হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করব, এছাড়া কোনো কিছুই নেই। আমি যদি একটু চলে আসি যে বিসিএস রিটেনের ক্ষেত্রে সাধারণত অনেক কষ্ট করে সবাই যারা প্রিলিটি পাস করে রিটেনে যায়, রিটেন পরীক্ষা দেওয়ার, তখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যদি রিটেনে আর মোটামুটি ভালো একটি নাম্বার তুলতে পারি বা যদি পাস করি, তাহলে মোটামুটি যদি আমরা ভাইবা বোর্ডে একটু ভদ্রভাবে বসেও থাকি, হ্যাঁ, বা দু একটি প্রশ্ন যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি ভাইভাতে পাস করা যায় তাহলে অবশ্যই ক্যাডার এবং যদি উপরওয়ালা যদি একটু অখুশি হন তাহলে হয়তো নন ক্যাডারও পাওয়া যায়। অর্থাৎ এই কারণে আমি বলবো যে রিটেন আসলে ভালো করাটা খুবই জরুরি বিষয়। তো রিটেনের ক্ষেত্রে আমি আসলে বিজ্ঞানে যাওয়ার আগে আমি দু একটি কথা বলবো, এগুলো হয়তো আপনাদের দরকার হতে পারে। যেমন যদি আমরা একটু দেখি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই সকল ব্যাপারে যে সকল প্রশ্নগুলো আসে সেই সকল প্রশ্নগুলো সবাই মোটামুটি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তেমন বেশি নাম্বারের হেরফের হয় না, কিন্তু কয়েকটি বিষয়ের ক্ষেত্রে সাধারণত নাম্বারগুলো হেরফের হয় এবং সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত যে ক্যাডারটি পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে আমি বলবো প্রথমত যে ইংলিশটা খুবই দরকারি, দ্বিতীয় নাম্বার হলো আমাদের ম্যাথটা দরকারি, আর হলো সবচেয়ে বেশি যে দরকারি সেটা হলো বিজ্ঞান। কারণ অনেকেই দেখা যায় যে সবগুলোতে অনেকেই ভালো থাকলেও দেখে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের ক্ষেত্রে বিজ্ঞানটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আবার এটার জন্য মন খারাপ করার কোনো কিছু নেই, কারণ এই পর্যন্ত দেখা গেছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা না তাদের ক্ষেত্রে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যুক্ত ক্যান্ডিডেটের চেয়ে আরো বেশি নাম্বার পেয়ে থাকে। তো আমাদের মন খারাপ করার কোনো কিছুই নেই এখানে। তো আমরা একটু বলবো যে আসলে বিজ্ঞানের যে সিলেবাসটা আছে, আমরা যদি সব সময় আমাদের প্রধান হাতিয়ার হবে আমাদের সিলেবাসটা সবসময় আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, সিলেবাস কোনোভাবে বই যদি সামনে নাও থাকে, বই যদি আমাদের টেবিলের উপর নাও থাকে, আমাদের সিলেবাসটা অবশ্যই হাতে রাখতে হবে। কারণ আমরা অনেক বড় হয়েছি, আমরা অনেক কিছু জানি, খবরে দেখি অনেক কিছু, সেগুলো থেকেই আসলে
মূলত প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে যে যদি সিলেবাসটা হাতে থাকে তাহলে একটি দৈনন্দিন যে খবর হয়, খবর প্রচারিত হয়, সেই আমাদের সিলেবাস রিলেটেড সেই জিনিসটা আমরা অবশ্যই জানতে পারবো। পাশাপাশি যদি পত্রিকা আমরা পড়ি তাহলে পত্রিকার মধ্যে যদি কি কোনো বিজ্ঞানের কোনো টপিক দেওয়া থাকে সেটিও আমরা অনুধাবন করতে পারবো যে এটা আমাদের রিলেটেড সিলেবাসে আছে কিনা। তাহলে আমি আপনাদেরকে খুব অনুরোধ করে বলবো যে আপনারা প্রথমত আপনাদের সিলেবাসটা যেন আপনাদের কাছে থাকে। তো এখন যে দেখেন যে বিজ্ঞানের যে সিলেবাসটা আছে প্রচুর পরিমাণে সিলেবাস আছে, সেই সিলেবাসটা আসলে প্রিলি পাস করার পরে যাদের আসলে প্রিলিতে রিটেন বেস পড়া ছিল না তাদের ক্ষেত্রে এটি কমপ্লিট করাটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনি যদি বাজারে একটি বিজ্ঞানের বই কিনতে যান তখন আপনি দেখবেন যে এই বিজ্ঞান বইটা কতটুকু ভারী। তাহলে আপনি এই ক্ষেত্রে আপনি এই অল্পটুকু সময়ের মধ্যে আপনি ইংলিশ পড়বেন নাকি ম্যাথ পড়বেন নাকি অন্যান্য বিষয়গুলো পড়বেন নাকি বিজ্ঞান পড়বেন। আর যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সোজা লাগবে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের না তাদের ক্ষেত্রে বইটা দেখলেই আসলে ভয় লাগার কথা। তো আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই, আমাদেরকে সিলেবাসটা দেখে একটু অনুধাবন করতে হবে যে আসলে এই সিলেবাসের যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আমাদের দৈনন্দিন যে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ অত বেশি একদম গবেষণা লেভেলে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাদের দৈনন্দিন যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই সাধারণত বেশি আসে এবং বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে সাধারণত সমস্যার সম্মুখীন হয় বা কোন কোন ক্ষেত্রে ভালো, সেই ব্যাপারগুলোই সিলেবাসের সাথে মিলিয়ে একটু পড়লে আমরা সবচেয়ে বেশি ভালো করতে পারবো। তো আমি একটু এখন চলে যাচ্ছি যে আজকের যে টপিকটা যে বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজির মধ্যে আসলে অনেক কিছু আছে, যেমন ক্রোমোসোমের শেপ এবং স্ট্রাকচার, কেমিক্যাল কম্পোজিশন, তারপর হলো আছে নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এইভাবে অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি তারপরে নিচে আছে যে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং, দেখেন এগুলো আসলে একটা অনার্সের একটা সাবজেক্টের মধ্যে এতগুলো জিনিস থাকে। তাহলে এগুলোর ভিতরে আমাদেরকে অবশ্যই যে কোনগুলো আমাদের আসলে গুরুত্বপূর্ণ বা আসার মতো। এখন আমরা একটু চলে আসি যে বায়োটেকনোলজি বুঝতে হলে বা জৈব প্রযুক্তি বুঝতে হলে আমাদেরকে নর্মাল কিছু জিনিস আগে বুঝে আসতে হয় এবং ওগুলো থেকেও আমাদের পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন এসে থাকে। যেমন ধরেন ক্রোমোসোম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, ডিএনএ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, বা আরএনএ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমি একটু বলবো আপনাদেরকে, আপনারা প্লিজ শুধুমাত্র একটু থাকেন, হ্যাঁ, তাহলে আপনি পড়তেও আপনার অনেক ভালো লাগবে। যেমন আমি যদি একটু বলি যে একটু
দুঃখিত, ফাইলকে আনার হয়ে গেছে। দেখেন যে যদি আমাদেরকে আমাদের যদি কোশ্চেনে আসে যে ক্রোমোসোম কি, ছোট্ট একটি প্রশ্ন, যে ক্রোমোসোম কি অথবা বা যদি পরীক্ষাতে আসে ক্রোমাটিন কি, এই ধরনের যদি কোশ্চেন গুলো আসে তখন আমরা আসলে কি উত্তর দিব। হ্যাঁ, আপনি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের ক্ষেত্রে একটু বলি, যদি পরীক্ষাতে ক্রোমোসোম কি, ডিএনএ কি বা ক্রোমাটিন কি, এই তিনটি কোশ্চেন যদি আসে আপনি শুধুমাত্র একটি লাইন লিখলেই এটির উত্তর হয়ে যাবে এবং আপনাকে নাম্বার দিতে বাধ্য থাকবে। সেটা হলো ক্রোমাটিন বা যদি আমি ক্রোমোসোমের কথা বলি, যে ক্রোমোসোম হলো বা তিনটি জেনারেল উত্তরটা আমি আগে দিই। যদি আপনি বলেন যে ক্রোমোসোম হলো জীবদেহের বংশগতির ধারক এবং বাহক, এই কথাটি যদি আপনি দেন তাহলেও আপনি একদম সম্পূর্ণ নাম্বারটি পাবেন। আমি আবার বলছি যে ক্রোমোসোম হলো বংশগতির জীবের বংশগতির ধারক এবং বাহক। দ্বিতীয় নাম্বার কোশ্চেন, যদি ডিএনএ এর ক্ষেত্রে এটি প্রশ্ন আসে তাও আপনি যে ডিএনএ হলো বংশগতির ধারক এবং বাহক, এটা লিখলে কোনোভাবে কাটতে পারবে না। হ্যাঁ, বা যদি আসে যে ক্রোমাটিন কাকে বলে, তাও আপনি লিখবেন যে ক্রোমাটিন হলো বংশগতির বা জীবের বংশগতির ধারক এবং বাহক। তাহলে আপনি এই ব্যাপারে আপনি মাঝে মাঝে যে আরএনএ, সেই আরএনএও কিন্তু বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করতে পারে, কিন্তু আরএনএ এর আরো বিশেষ কিছু কাজ আছে। কিন্তু আপনি শুধুমাত্র একটু মনে রাখবেন ক্রোমোসোম, ডিএনএ এবং ক্রোমাটিন যদি পরীক্ষাতে আসে যে এগুলো কি, তখন আপনি লিখবেন যে ক্রোমোসোম বা ডিএনএ বা ক্রোমাটিন হলো জীবদেহের জীবের বৈশিষ্ট্যের বা বংশগতির ধারক এবং বাহক। এখন হয়তোবা একটি ক্রোমোসোমের ক্রোমোসোম কত প্রকার সেটি আসতে পারে। তো ক্রোমোসোমের ক্ষেত্রে যদি ক্রোমোসোম যদি নির্দিষ্টভাবে আসে তখন আপনি বলবেন যে ক্রোমোসোম হলো কোষের নিউক্লিয়াসে বিদ্যমান এক ধরনের তন্তু, অর্থাৎ সুতার মতো একটা জিনিস, যেগুলো জীবের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। দেখেন যদি শুধুমাত্র ক্রোমোসোম আসে তাহলে আমরা বলবো যে কোষের নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম তন্তুর মতো যে অংশগুলো জীবের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে তাকে বলা হয় ক্রোমোসোম। তাহলে এখন আমরা একটু চলে আসি যে এই ধরনের কোশ্চেন আসলে আমরা এটি দিব। এখন যদি পরীক্ষাতে আসে যে প্রকার, তখন আমাদের একটু এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। তো আমি এখানে একটু আসছি যে এখানে যে ক্রোমোসোমের একটি চিত্র দেওয়া আছে, আপনারা বইতে হয়তো বিভিন্ন ধরনের চিত্র পাবেন, কিন্তু এটাও একটা ক্রোমোসোমের চিত্র, এইটা একটা সেট ক্রোমোসোম। হ্যাঁ, সেই সেট ক্রোমোসোমের মধ্যে যদি আপনি এটাকে লম্বা করেও আগের কোনো সমস্যা নেই, এই যে লম্বা একটি ক্রোমোসোম, সেই ক্রোমোসোমের বিভিন্ন অংশ আছে, যেমন এটা হলো স্যাটেলাইট, এই গোলাকার এই অংশটি স্যাটেলাইট, এইটা হলো সেকেন্ডারি অর্থাৎ গৌণ কুঞ্চন, তারপরে হলো এটা তার বাহু, এটা হলো সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি, এখানে সেন্ট্রোমিয়ার থাকে, এখানে এটাকে আমরা বলবো প্রাইমারি কুঞ্চন বা প্রাথমিক কুঞ্চন। তারপর হলো একটি ক্রোমোসোম বাইরে সূক্ষ্ম একটি পাতলা এরকম আবরণ থাকে, অনেকে বলে এই আবরণটা নেই, এই আবরণটিকে আমরা বলি পেলিকল। আর হলো ক্রোমোসোমের ভিতরে আসলে জেলির মতো কতগুলো জিনিস থাকে, সেই অংশগুলোকে আমরা বলি ম্যাট্রিক্স। এবং পাশাপাশি ক্রোমোসোমের লাস্ট অংশটাকে বলা হয়, এই অংশটাকে আমরা নাম দিতেও পারি বা উল্লেখ করতেও পারি বা নাও করতে পারি, কোনো সমস্যা নেই, এটাকে বলা হয় টেলোমিয়ার। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি একটি চিত্র এঁকে ছেড়ে দেন, হ্যাঁ, গঠনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই খুব ভালো নাম্বার পাবেন। তবে একটা কথা বলে রাখি যে যদি আপনি চিত্রটি আঁকেন, এখানে দেখেন গুলো নাম দেওয়া আছে, কিন্তু কোন চিত্রের ক্ষেত্রে যদি এমন মনে হয় যে আপনার পুরো চিত্রটির নামগুলো মনে নেই, তাহলে আপনি অবশ্যই এই কাজটি করবেন যে যতগুলোর নাম মনে আছে সেই নামগুলোই শুধু দিবেন, যেগুলো আপনি ভুলে গেছেন সেগুলো দেওয়ার দরকার নেই।
কারণ এই নামটি যদি ভুল হয় তাহলে হয়তো যিনি খাতা দেখবেন তিনি হয়তো এটাকে মার্ক করবেন যে আসলে এটি ভুল হয়েছে। আছে আপনি ভুল জিনিস দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, তো আমি বলবো যে নামগুলো আপনার মনে আছে সেই নামগুলো আপনি দিবেন। আচ্ছা, এখন একটু আসে যে আসে তখন আমরা বলবো যে ক্রোমোসোম আসলে কয়েক প্রকার হতে পারে বা 4 ধরনের হতে পারে। যখন একটি কোষ বা সেল ডিভিশন হয় বা কোষ যখন বিভাজিত হয়ে একটা থেকে দুইটা হয়ে যায়, ঠিক তার পূর্ব মুহূর্তে ক্রোমোসোম গুলো আসলে বিভিন্ন আকার ধারণ করে। অর্থাৎ এই আকারের উপরে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়। একটা হলো মেটাসেন্ট্রিক, আপনারা বইতে পাবেন, আপনারা শুধুমাত্র শুনে রাখেন, শুধুমাত্র শুনলেই মাথায় থেকে যাবে। একটা হলো মেটাসেন্ট্রিক, তাহলে এটা হলো মাঝখান, অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ার অংশ, এই যে সেন্ট্রোমিয়ার অংশ সেটি যদি ক্রোমোসোমের মাঝখান বরাবর থাকে তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। তারপরে যদি একটা বাহু লম্বা আরেকটা বাহুর কাছাকাছি আসে তখন সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এইভাবে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তারপর হলো টেলোসেন্ট্রিক, এইভাবে 4টি ভাগে ক্রোমোসোমকে ভাগ করা যায় শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে, এই অংশটা যদি মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ারের অংশটা, তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। আপনি যদি একটু পড়েন, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। হ্যাঁ, এত বেশি টেনশন নেওয়ার কোনো কিছু নেই বিজ্ঞান সম্পর্কে। আমি আরেকটু বলবো যে ক্রোমোসোমের পরে এই যে স্ট্রাকচার গুলো আছে সেই বাইরের স্ট্রাকচারটা পড়লেই আপনার মোটামুটি হয়ে যাবে। কিন্তু আমরা যে একটা ক্রোমোসোমের যদি ভিতরের অংশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে ক্রোমোসোমটার ভিতরে ক্রোমোসোম একসময় যখন সেল ডিভিশন হয় তখন ক্রোমোসোমটা এরকম দুইটা ভাগে, দুইটা বাহুতে দুই সাইড বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, তখন 4টা বাহু হয়ে যায়। দেখেন এই 4টা বাহুর ভিতরে আসলে কি আছে, এখানে আসলে এই যে ডিএনএ গুলো কেন আছে, তাহলে আসলে ক্রোমোসোমের ভিতরে ডিএনএ গুলির পেঁচানো অবস্থায় থাকে। এই ছাড়া আর কি থাকে, ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএ পাশাপাশি থাকে এক ধরনের প্রোটিন, এগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। তো আমরা দেখলাম যে আসলে ক্রোমোসোমের ভিতরে কি আছে, ক্রোমোসোমের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ এর ভিতরে আসলে সরি ক্রোমোসোমের ভিতরে আসলে আছে, ক্রোমোসোমের ভিতরে ডিএনএ আছে আর হলো এক ধরনের প্রোটিন আছে যেগুলোকে আমরা বলি হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, এরকম প্রোটিন আছে। তাহলে চলে আসি যে একটু পরের দিকে যদি আসি, দেখেন লেখা আছে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডটা কি, দেখেন নিউক্লিক অ্যাসিড যদি পরীক্ষাতে আসে তাও আপনি উত্তর দিতে পারবেন যে নিউক্লিক অ্যাসিড গুলো হলো দুই ধরনের। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের মধ্যে একটি হলো আরএনএ। তো ক্রোমের ভিতরে আমরা জানি যে পারে আবার বাইরে, হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। যদি পরীক্ষাতে আসে যে নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকুল, এবং এই নিউক্লিক অ্যাসিডকে আমাদের জীবের জৈবিক ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা জানি তাহলে নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আরএনএ। তাহলে ডিএনএ যদি আমাদের শরীরের সকল বৈশিষ্ট্য যদি বহন করে, তাহলে আমরা সহজে ধরতে পারি যে নিউক্লিক অ্যাসিডও আমাদের জীববিজ্ঞানের অর্থাৎ আমাদের চোখ কেমন হবে, নাক কেমন হবে, ঠোঁট কেমন হবে, সবকিছুই আমাদের সেই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আমরা একটু চলে আসি, দেখেন এখানে লেখা আছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা যেটাকে আমরা বলি ডিএনএ। যদি ছোট একটি প্রশ্ন আসে যে ডিএনএ কাকে বলে, তখন আমরা বলবো যে ডিএনএ হলো সেই ডিএনএ হলো আমাদের বংশগতির ধারক এবং বাহক। হ্যাঁ, এবং এটির ডাবল হেলিক্স বিশিষ্ট এক ধরনের তন্তু সদৃশ নিউক্লিক অ্যাসিড।
হ্যাঁ, তাহলে এখন আমরা একটু যদি এখানে আসি, দেখেন একটা ডিএনএ এর স্ট্রাকচার দেওয়া আছে। তো আমার মনে হচ্ছে যে এই যে ডিএনএ এর যে কেমিক্যাল স্ট্রাকচার, সেই কেমিক্যাল স্ট্রাকচারের দিকে কোনো প্রশ্ন যদি আসে, নাও আসতে পারে, তবে ডিএনএ এর ব্যবহারিক যে দিকগুলো সেগুলো সম্পর্কে পরীক্ষাতে আসতে পারে। যেমন আমি একটু বলবো যে ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে যে মিউটেশনটা, সেই মিউটেশনটা পরীক্ষাতে হয়তোবা আসতে পারে। কারণ বর্তমানে যে একটি আমরা জানি যে করোনাকালীন অবস্থায় বা কোভিড-19 রোগের যে ভাইরাসটি বা করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস আমরা জানি যে সেই আরএনএটি কিভাবে মিউটেশন হয় বা আর এই ভাইরাসটি কিভাবে তাদের জেনেটিক প্যাটার্নটা চেঞ্জ করে, হ্যাঁ, এই জিনিসটার উপর ভিত্তি হয়তো বা আরএনএ এর এই কাজটুকু আসতে পারে। তো আমরা যদি ডিএনএ এর অংশটা একটু জেনে রাখি, তাহলে আরএনএটাও আমরা বুঝতে পারবো। দেখেন, আরএনএ আমরা জানি ডাবল হেলিক্সের একটি নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডাবল হেলিক্সের একটি নিউক্লিক অ্যাসিড। এই ডাবল হেলিক্স এর মধ্যে আমরা কি থাকে, তিনটা উপাদান থাকে। তিনটি উপাদানের মধ্যে আমরা এখানে হ্যালো, আপনারা একটু প্লিজ যদি জানান যে সাউন্ডটা ঠিক আসছে কিনা। হ্যাঁ, তাহলে হয়তো আচ্ছা, তাহলে এই যে ডিএনএ এর মধ্যে তিনটি, আমরা যদি এটি একটু খেয়াল রাখি, আমার মনে হচ্ছে এখন যদি আপনি শুনেন ঠিকভাবে, তাহলে অবশ্যই আপনি এগুলো পরীক্ষাতে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, ডিএনএ এর মধ্যে বা আপনার যে আরএনএ আছে, সেগুলোর মধ্যে আসলে তিনটি বেসিক জিনিস থাকে। একটা হলো অর্থাৎ শর্করা, আরেকটা হলো নাইট্রোজেন বেস অর্থাৎ নাইট্রোজেন ক্ষারক, আর আরেকটা জিনিস থাকে ফসফেট। তিনটে থাকে। তাহলে এখানে আমাদের যে সুগারটা আছে, সুগার, হ্যাঁ, পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার। তাহলে আপনি যদি এইসব স্ট্রাকচার গুলো আকার তেমন বেশি আমার মনে হচ্ছে দরকার হবে, শুধুমাত্র লিখে দিলে হবে যে এখানে ডিএনএ তে এক ধরনের সুগার আছে যেটা আমরা বলি পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের পাশাপাশি থাকে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হলো 4 ধরনের, একটা হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তো এখানে এই যে অ্যাডিনিন থাকে, সেগুলো আসলে কি করে, একটার সাথে একটি বন্ধন করে থাকে ডাবল হেলিক্সের ক্ষেত্রে অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে। তাহলে সব সময় মনে রাখবেন একটি কথা, এর সাথে অর্থাৎ অ্যাডিনিনের সাথে যুক্ত হয় থাইমিন। অর্থাৎ আমি যদি সংক্ষেপে মনে রাখার জন্য বলি যে আমি এবং তুমি অর্থাৎ এ এবং টি। হ্যাঁ, আর হলো যদি আমি আরেকটি জিনিস মনে রাখতে চাই, সি এর সাথে হলো জি থাকবে, অর্থাৎ এই জিনিসটা মনে রাখলে হবে সংক্ষেপে। হ্যাঁ, অর্থাৎ এ টি এবং সিজি। তাহলে এই যে আছে, এগুলো হলো সেই নাইট্রোজেন বেস গুলো। তাহলে এখানে একটি নাইট্রোজেন বেসের সাথে এখানে আবার আরেকটি হেলিক্সের এখানে আরেকটি নাইট্রোজেন বেসের সাথে যুক্ত থাকে, একটি বন্ধনে দিয়ে যুক্ত থাকে। তবে সবসময় মনে রাখবেন এ এবং টি অর্থাৎ আমি এবং তুমির মধ্যে দুইটি হাত থাকবে, অর্থাৎ তাদের দুইটি বন্ধন থাকবে। আর হলো চিনি এবং গুড়ের মধ্যে অর্থাৎ হ্যাঁ তিনটি বন্ধ থাকবে এখানে। তাহলে এইভাবে দুটি যুক্ত থাকবে, হ্যাঁ, তিনটি। তাহলে এইভাবে যখন একটি সুগারের সাথে যখন একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়, সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। হ্যাঁ, নিউক্লিওসাইড। আমি আবার বলছি যে একটি সুগারের সাথে যখন একটি নাইট্রোজেন বেস যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর যদি নিউক্লিওসাইডের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয়, দেখেন এখানে যে একটি এখানে একটি সুগার আছে, সুগারের সাথে
এই সাইডেই যুক্ত হয় একটি নাইট্রোজেন বেস, তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। কিন্তু নিউক্লিওসাইডের সাথে যখন এখানে একটি ফসফেট যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। তো ডিএনএ আসলে এরকম অসংখ্য অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে তৈরি, এই জন্য এটাকে বলা হয় এটি একটি পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা দেখলাম যে ডিএনএ তে বিশেষ কোনো কিছুই নেই, আছে একটি সুগার, একটি ইউনিটের মধ্যে কি আছে, একটি সুগার, একটি নাইট্রোজেন বেস আর হলো একটি ফসফেট। আর এগুলোই লম্বা শিকলের মতো করে দুটি হেলিক্স দুই দিক থেকে পেঁচিয়ে যে গঠনটি তৈরি করে সেটি হলো মূলত এই ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার। তো আমার মনে হচ্ছে না যে এইভাবে এই জটিল প্রশ্নটা এইভাবে নাও আসতে পারে। যদি পরীক্ষাতে আসে যে ডিএনএ আসলে, তাহলে আপনারা একটু শুনে রাখেন যে ডিএনএ আসলে হলো আমাদের শরীরের যতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করা। আমি যে আমার মায়ের পেটে যখন ছিলাম এক ক্ষুদ্র মাত্র একটি কোষ হিসেবে, অর্থাৎ আমার আব্বুর শুক্রাণু এবং আমার আম্মুর ডিম যখন মিলিত হলো হয়ে যখন একটি হয়ে গেল, অর্থাৎ আরএনএ গুলো নির্দেশ করে দিল যে এই বাচ্চাটি যে হবে তার চোখটি একটু ব্রাউন কালার হবে, চোখের কালার একটু ব্রাউন, বা এই বাচ্চাটি কেমন হবে, তার চুলটা আসলে স্ট্রেট হবে না, তার চুলটা একটু কোঁকড়ানো হবে, বা এই বাচ্চাটি যে সেই বাচ্চাটির নাকটা একটু খাড়া হবে বা সে লম্বা হবে। অর্থাৎ আমার যত বৈশিষ্ট্য সবগুলি যেভাবে নির্দেশ দেয় একটি বাচ্চার সম্পূর্ণ শরীর এবং সম্পূর্ণ স্ট্রাকচারটা ঠিক ওইভাবেই তৈরি হয়। তাহলে আপনি এটি দিতে পারেন যে ডিএনএ এর প্রধান কাজ হলো আমাদের বৈশিষ্ট্যগুলোকে কি করা, নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় নাম্বার হলো ডিএনএ এর কাজ হলো আমাদের বংশগতির সমস্ত ম্যাটেরিয়ালস এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন করে নিয়ে যাওয়া। তাহলে আপনারা হয়তো জেনে থাকবেন, মাঝে মাঝে আপনারা হয়তো গল্প করেন বা আপুরা হয়তো গল্প করেন যে তোমার বাচ্চা তো দেখতে দেখি তোমার হাজবেন্ডের মতো হয়েছে, বা তোমার বাচ্চা তো দেখি যে তোমার হয়েছে, এভাবে আমরা বলতে শুনি। অর্থাৎ যেই আগের যে জেনারেশন সেই জেনারেশনের সমস্ত বৈশিষ্ট্যগুলো সেই মাধ্যমে বা ক্রোমোসোমের মাধ্যমে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। তাহলে আমরা দুইটা কাজ পেয়ে গেলাম। তৃতীয় নাম্বার হলো এই ডিএনএ কি করে, ডিএনএ আমাদের প্রোটিন সিনথেসিসে ভূমিকা রাখে। হ্যাঁ, আমরা প্রোটিন সিনথেসিসে পরে দেখবো, এগুলো বলে দিব আপনাদেরকে, দেখবেন যে এগুলো খুবই সোজা। এখানে প্রোটিন সিনথেসিস অর্থাৎ আমাদের শরীরে যে প্রোটিন গুলো তৈরি হয় সেই প্রোটিন গুলো তৈরি হওয়ার জন্য অবশ্যই ডিএনএ নির্দেশ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন যে ডিএনএ এর মধ্যে যদি কোনো মিউটেশন ঘটে, হ্যাঁ মিউটেশন ঘটে, তখন সেটি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে দেয়। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু এক ধরনের কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, যদি পরীক্ষা যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আমাদের বাকিদের সবার মাইক্রোফোন মিউট করা, এই কারণে কেউ রেসপন্স করে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু আসি যে মিউটেশনটা কি, সেই জিনিসটা একটু দেখে আসি। এটা প্লিজ একটু ভালো করে শুনতে হবে, কারণ এটি পরীক্ষাতে এবার বা সামনের যে পরীক্ষা আছে সেটি আসার মতো একটি প্রশ্ন। মিউটেশন অর্থ হলো অর্থাৎ এখানে যে ডিএনএ এর মধ্যে যে সিকোয়েন্স গুলো আছে, এই নাইট্রোজেন বেসের সিকোয়েন্স গুলো যে আছে, সেই সিকোয়েন্স ভাবে যদি একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে যায় এটাকে বলা হয় মিউটেশন। তাহলে আমরা সংক্ষেপে বলবো পরীক্ষাতে যদি আসলে মিউটেশন কাকে বলে, আমরা বলবো মিউটেশন, ডিএনএ মিউটেশন হলো ডিএনএ এর মধ্যে একটি পরিবর্তন। তাহলে আপনারা জানেন যে যে কোনো জায়গায় সমাজে হোক বা যে কোনো জায়গায় যদি কোনো পরিবর্তন হয় সে আসলে হতে পারে।
সেই পরিবর্তনটা হয় ভালো হতে পারে, ভালো পরিবর্তন হতে পারে, বা পরিবর্তনটা হতে পারে খারাপ। তো মিউটেশনটা যদি হয় ডিএনএ, সেই মিউটেশনটা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। ধরেন আমি যদি প্রচুর পরিমাণে এক্স-রে করাই, তাও আমার মধ্যে একটি পরিবর্তন চলে আসতে পারে। অথবা আমাদের যে মহাজাগতিক যে রশ্মিগুলো আছে, বা এই যে সূর্যগ্রহণ গেল, অনেকে বললো যে আপনারা বের হবেন না বাইরে, তাহলে সেই ক্ষেত্রে যদি সূর্যের এই আলট্রা যদি আমাদের শরীরে কোনো ডিএনএ কে যদি মিউটেশন ঘটিয়ে দিতে পারতো, তাহলে আমার সেটি সমস্যার কারণ হতে পারতো, আবার ভালো কিছু হতে পারতো। আমি একটু আপনাদেরকে বলি যে এগুলো মনে রাখলে আপনি পরীক্ষাতে অবশ্যই দিতে পারবেন, যে যখন ডিএনএ যদি কোনো পরিবর্তন হয়ে যায়, সেই যদি তখন এই অংশ থেকে সে ভুল প্রোটিন তৈরি করে, সে তখন আমাদের শরীরের মধ্যে মধ্যে এরকম খারাপ একটি পরিবর্তন হয়ে গেছে, সে নিজেই এখন সে প্রচুর বৃদ্ধি করছে, আমাদের মধ্যে টিউমার তৈরি করে ফেলছে। সেই টিউমারটি হয়তো ক্যান্সারও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখন আমরা যদি একটু সাউন্ডটি কি প্রবলেম হচ্ছে? মাহিন লিখেছেন যে আচ্ছা, তাহলে আমরা দেখি যে বা ডিএনএর মধ্যে যে কারো শুক্রাণু বা ডিম্বাণু পরিবর্তনটা হয়ে গেল বা মিউটেশনটা হয়ে গেল, সেটি যদি পজিটিভ হয় তাহলে তার পরবর্তী যে জেনারেশন আসবে, হ্যাঁ, তাহলে পরবর্তী জেনারেশন আসলে সেই জেনারেশনের মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য যুক্ত হতে পারে। তাহলে আমরা দেখলাম ডিএনএর কতগুলো কাজ। তাহলে আমরা দেখলাম যে ডিএনএ মিউটেশনের মাধ্যমেও কি হতে পারে, ডিএনএ মিউটেশনের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশনে নতুন বৈশিষ্ট্য হতে পারে। আর লাস্টেরটা যদি আপনি দেন যে ডিএনএ এর মাধ্যমে একটি প্রজাতিকে সুনির্দিষ্ট রূপে শনাক্ত করা যায়। দেখেন, আমি যদি কোনোভাবে, আল্লাহ না করুক, আমি যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করি, আমার যদি চেহারার কোনো অংশই আমার চেনা না যায়, কিন্তু যদি আমার শরীরে একটি মাত্র কোষও পাওয়া যায়, সেই একটি মাত্র কোষ দিয়ে যখন ডিএনএটা টেস্ট করা হবে, তখন আমার 14 পুরুষের খবর সবকিছুই কিন্তু নেওয়া যাবে। তাহলে আমরা জানলাম যে আসলে ডিএনএ দিয়ে একটি প্রজাতিকে সুনির্দিষ্ট শনাক্ত করা যায়। তাহলে এইভাবে যদি আমরা শুধুমাত্র, এত বেশি দরকার নেই, শুধুমাত্র এই পড়াগুলো যখন আমরা পড়বো, শুধুমাত্র আমাদের শরীরের সাথে মিলিয়ে যদি আমরা পড়ি, তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে এটি আপনি উপস্থাপন করতে পারবেন। এখন আমরা একটু চলে আসব যে ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ এর সংজ্ঞাটি আসতে পারে, তারপর ডিএনএ এর স্ট্রাকচার, যদি কেমিক্যাল স্ট্রাকচারটি আসে সেটি আসতে পারে, এবং ডিএনএ এর কাজটি পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাব রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। দেখেন এখানে এই যে ডিএনএ এর মাঝখান বরাবর যে একটি সুন্দরভাবে একটা ফাঁকা একটি জায়গা আছে, যদি আমি এই অর্ধেক অংশকে বাদ করে দেই, তাহলে বাকি যে অংশটুকু থাকবে সেটি ধরেন আরএনএ। তবে এখানে বেসিক একটা পরিবর্তন আছে, সেটা হলো, পরিবর্তনটি হলো কি, যে এখানে ডিএনএ এর মধ্যে যে থায়ামিন অংশটা আছে, নাইট্রোজেন বেস থায়ামিন আছে, সেই থায়ামিনটি কিন্তু আরএনএ এর মধ্যে থাকে না, আরএনএ এর মধ্যে থাকে ইউরাসিল অর্থাৎ ইউ থাকে। তাহলে সেখানে এর সাথে ওখানে কিন্তু আর দুইটা যুক্ত হয়ে থাকে না, তখন সেটা সরল একটি রৈখিকের মতো সঠিক একটি স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলা হয় আরএনএ। এখন আরএনএ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? দেখেন, আরএনএ থেকে যদি আসতে পারে যে আরএনএ আসলে কত প্রকার হয়ে থাকে, সেই ধরনের প্রশ্ন আসতে পারে।
বা আরএনএ এর কাজ কি সেটাও আসতে পারে। তবে আমি আরএনএ এর কাজ এবং ডিএনএ এর কাজ একসাথে একটু বলবো পরে আবার একটু, হ্যাঁ, তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটু আসি যে ডিএনএ এবং আরএনএ এর থেকে একটা প্রশ্ন পারে যেটি মাঝে মাঝে পরীক্ষাতে আসে, সেটা হলো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা কি। প্লিজ আমি অনুরোধ করব আপনারা যারা সামনে আসলে রিটেনের জন্য প্রস্তুতি নেবেন, তারা এখন থেকে এই সকল ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যটা খুবই জরুরি। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখলাম ডিএনএ এর যে নাম এবং আরএনএ এর নামের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে আমরা সুন্দর করে ছক তৈরি করব পরীক্ষাতে যদি আসে, তাহলে আমরা 3টা ঘর করব। 3টা ঘরের মধ্যে প্রথম ঘরের মধ্যে দিব যে তুলনার বিষয়, এবং পরবর্তীতে তার পরবর্তীতে দিব যে তুলনার বিষয় হলো নাম। নামের ক্ষেত্রে ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এর ক্ষেত্রে রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, তারপর হলো যদি আসে যে ডিএনএ হলো ডাবল হেলিক্সের, শুধুমাত্র সরল রৈখিক বা এক সূত্র বিশিষ্ট। তারপরে যদি আসে যে প্রকারভেদ, প্রকারভেদ নেই। হ্যাঁ, ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। আর পাশাপাশি বিভিন্ন ধরনের আরএনএ হতে পারে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এগুলো হতে পারে। তারপরে আপনি যদি আসে যে আমাদের নিউক্লিয়াস আছে, সেই আসছি আমি একটু পরে, এগুলো একটু বলে নেই যে আরএনএ এর আসলে ডিএনএ এর তাহলে কোনো প্রকারভেদ নেই, আরএনএ এর কয়েকটি প্রকারভেদ আছে। আর ডিএনএ এর প্রধান কাজ হলো সে আমাদের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, আর আরএনএ আমাদের প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর তারপর হলো যদি আসে যে ডিএনএ কোথায় থাকে, তাহলে আমরা সহজে জানি যে এটিকে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়। আর হলো যদি পরীক্ষাতে আসে যে যদি পরীক্ষাতে আসে সরি আরএনএ এর ক্ষেত্রে আমরা বলবো এটি নিউক্লিক অ্যাসিড এটিকে নিউক্লিয়াসে পাওয়া যায় এবং সাইটোপ্লাজমেও পাওয়া যায়। হ্যাঁ, এভাবে যদি আমরা পার্থক্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করি, আমার মনে হচ্ছে যে আপনারা সবচেয়ে বেশি নাম্বার পাবেন। হ্যাঁ, এগুলো আপনাদের মাথায় থেকে যাক। এখন একটু আসেন এখানে, দেখেন এখানে আরএনএ, ডিএনএ এবং আরএনএ এর পরে যে অংশটুকু আছে সেটি হলো প্রোটিনের অংশটি। প্রোটিনও পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, তবে ছোট একটি প্রশ্ন হয়তো আসতে পারে। হ্যাঁ, আমরা জানি প্রোটিন কি জিনিস, যে প্রোটিন আসলে হলো কতগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে আসলে প্রোটিনটা সৃষ্টি হয়। হ্যাঁ, এবং সেই প্রোটিনটা আমাদের শরীরের, আমরা জানি সকল ধরনের কাজে প্রোটিনের একটি ভূমিকা আছে। হ্যাঁ, প্রথমত আমাদের প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেলে আমাদের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এগুলো হয়, কিন্তু আমি সেই কথাগুলো বলবো না। আমি অন্য কিছু কথা বলবো যে প্রোটিনটা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা যা কিছু আছে সব কিছুর সাথে প্রোটিনের একটা লিঙ্ক আছে। হ্যাঁ, কারণ আমাদের শরীরে যতগুলো কেমিক্যাল তৈরি হয় বেশিরভাগ কেমিক্যালেই সবগুলো প্রোটিনের মতো। হ্যাঁ, বেশিরভাগ। তাহলে আমাদের যেমন আমাদের এনজাইম গুলো এক ধরনের প্রোটিনের মতো। হ্যাঁ, সেগুলো এক ধরনের প্রোটিন। তারপর আমাদের যে হরমোন গুলো সেগুলো এক ধরনের প্রোটিন। হ্যাঁ, বেশিরভাগ। তাই আমাদের অ্যান্টিবডি শরীরে যে তৈরি হয় সেগুলো এক ধরনের প্রোটিন। তাহলে প্রোটিন আসলে, আমি আবার বলছি যে আমাদের জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা যা কিছু আছে সব সাথেই প্রোটিনের একটি সম্পর্ক আছে। যেমন আমি আপনারা তো আসলে অনেক ম্যাচিওর, এই জন্য ধরেন এত হাজার হাজার মানুষ থাকতে কেন আমার
একজন মানুষকে দেখলে পছন্দ হয়ে যায়। হ্যাঁ, এটা অবশ্যই শরীরের ভিতরে জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফল, এবং সেগুলো সবগুলোই প্রোটিন নির্ভর। হ্যাঁ, তাহলে আমি বলবো যে প্রোটিনটা পরীক্ষাতে হয়তো ছোট আকারে আসতে পারে, যে প্রোটিন কিভাবে তৈরি হয়। হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো পরীক্ষাতে থাকতে পারে, যে প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, ছোট করে হয়তো 2 মাসের একটা। তাহলে আপনারা জেনে থাকবেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যে প্রোটিন সিনথেসিস ব্যাপারটি আসলে বিশাল বড়, অনেক বড় একটা জিনিস। কিন্তু যদি আপনার 2 মাসে একটি প্রশ্ন আসে, তখন আপনি এটি আসলে কিভাবে উপস্থাপন করবেন, যে আসলে প্রোটিন সিনথেসিসটা কেমন। এখানে আমি একটু চলে আসি, যে যদি আসে যে প্রোটিন সিনথেসিস কি, বা প্রোটিন সিনথেসিস ব্যাখ্যা করুন 2 মার্কসের, হ্যাঁ, তখন আমরা যে প্রোটিন সিনথেসিস আসলে 2টি ভাগে বিভক্ত, হ্যাঁ, বা 2টি ধাপে বিভক্ত। হ্যাঁ, একটি হলো ট্রান্সক্রিপশন আর আরেকটি হলো ট্রান্সলেশন। হ্যাঁ, এখন হয়তো চিন্তা হতে পারে, বাবা এত কঠিন জিনিস কিভাবে উপস্থাপন করবো। কোনো কিছুই না, একদম খুব সোজা। দেখেন এখানে যে একটি আমাদের যে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটি থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে ডিএনএ আছে। হ্যাঁ, আচ্ছা, ক্রোমোসোমের ভিতরে ডিএনএ আছে। তাহলে যদি আমার শরীরের মধ্যে হঠাৎ করে কোনো প্রোটিনের দরকার হয়ে যায়, ইনসুলিন, হ্যাঁ, এটা একটা হরমোন ধরেন, হ্যাঁ, সেই হরমোনটা ধরেন প্রোটিন প্রোটিন দিয়ে তৈরি। এখন আমার শরীরের মধ্যে ইনসুলিন দরকার হলো, তাহলে আমার শরীর কিভাবে সেটি তৈরি করবে? হ্যাঁ, তাহলে আমার ইনসুলিন তৈরি করার শরীরের মধ্যে কিছু কোষ আছে, যেগুলো আমরা বলি বিটা সেল। বিটা সেলের মধ্যে যে ডিএনএটি আছে, ধরেন এই একটা লম্বা একটা ডিএনএ, হ্যাঁ, সেই ডিএনএ এর একটি অংশ, যেখানে আমি এটা হয়তো পরে থেকে আসতাম, এখানে লেখা আছে জিন। হ্যাঁ, আমি জিন সম্পর্কে আগে একটু বলে আসি। দেখেন এখানে আমাদের ডিএনএ গুলো বিশাল লম্বা থাকে। সেই বিশাল ডিএনএ গুলো আসলে পুরো অংশ কাজ করে না, হ্যাঁ, অ্যাক্টিভ থাকে না। শুধুমাত্র ডিএনএ এর লম্বা অংশে কিছু খন্ড অংশ কাজ করে বা অ্যাক্টিভ হয়, সেগুলোকে আমরা বলি জিন। তাহলে এই জিনগুলো বিভিন্ন রকমের, যদি জিন আসে যে জিন কি, তাহলে জিন আমরা বলবো জিন হলো ডিএনএ এর খণ্ডিত অংশ। এটা আমরা আমাদের প্রিলিড পড়া, যে জিন হলো ডিএনএ এর খণ্ডিত অংশ, যা প্রাণীদের এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা এক এক ধরনের প্রোটিন তৈরি করার ক্ষমতা রাখে। আমি আবার বলছি, যে জিন হলো আমাদের ডিএনএ এর একটা খণ্ডিত অংশ। এটা বলে যদি আপনি ছেড়ে দেন, তাও ফুল মার্ক পাবে না। হ্যাঁ, যদি আসে জিন কি, তাহলে আমরা বলবো জিন হলো ডিএনএ খণ্ডিত অংশ, যা প্রাণীদের এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, পাশাপাশি সে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরির ক্ষমতা রাখে। মানে আমরা বুঝলাম যে এই যে ইনসুলিন একটা প্রোটিন, একটা হরমোন, তাহলে সেটাও তৈরি হয় একটি জিন থেকে। তাহলে সেটি কিভাবে তৈরি হবে? ধরেন এখানে একটি ডিএনএ আছে, এই ডিএনএ এর একটা অংশ, এখানে ডিএনএ এর একটি অংশ, এটাকে আমি বলবো জিন। সে এক ধরনের প্রোটিন তৈরি করার ক্ষমতা রাখে, এবং এই জিনটা হলো ধরেন আমাদের ইনসুলিন তৈরি করে জিন। তাহলে অবশ্যই আমাদের এটা হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএটা এইভাবে মাঝখান বরাবর কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। এই যে এখানে দেওয়া আছে, এইভাবে ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ যেখানে ইনসুলিন তৈরি করা জিনটি আছে, সেই ইনসুলিন তৈরি করা জিনটি এভাবে মাঝ বরাবর ফাঁকা হয়ে যাবে। তবে আমি একটু বলে রাখি, যে আমার যে অনলাইন ক্লাসগুলো আছে, সেখানে চিত্রগুলো এঁকে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখেন এখানে কিন্তু এমন একটা স্থির চিত্র, আমি কিন্তু আসলে আপনাদেরকে হয়তো ওইভাবে উপস্থাপন করতে পারছি না, কিন্তু আমি সবসময় চিত্র নির্ভর, আমি চিত্র ছাড়া আসলে আমি সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ হয়ে যাই। হ্যাঁ, তো তারপরে এখানে একটু বলি, যে যখন যে এখানে যখন এই অংশটা দুটি ফাঁক হয়ে যাবে, ডিএনএটি যখন ফাঁক হয়ে যায়, তখন ডিএনএ ঠিক মাঝখানে একটা সরল রৈখিক একটা সূত্রক তৈরি হয়। সেই সূত্রকটি হলো এমআরএনএ, বা এটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ কিসের মেসেজ, কি মেসেঞ্জার, সে কি
বার্তা বহন করে, সে আসলে ইনসুলিন তৈরি হওয়ার বার্তা বহন করে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এই যে ডিএনএটার মাঝখানে যে একটি সূত্রক তৈরি হচ্ছে, সূত্রকটাকে আমরা বলি এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। তাহলে এই যে মেসেজটা তৈরি হলো, ইনসুলিন তৈরি করার যে মেসেজটা তৈরি হলো, হ্যাঁ, ডিএনএ, এই জিনিসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে প্রোটিন তৈরির প্রথম ধাপ হলো ট্রান্সক্রিপশন। তাহলে যদি পরীক্ষাতে 1 নম্বরের কোশ্চেন আসে, যেহেতু এখানে যদি আসে যে ট্রান্সক্রিপশন কাকে বলে, তখন আমরা বলবো ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। সোজা কথা, একদম এক লাইনে উত্তর। হ্যাঁ, আমি আবার বলছি যে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং তাহলে ট্রান্সক্রিপশনটা ঘটে মূলত কিসের মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। এই অংশটা কিন্তু নিউক্লিয়াস পুরোটা। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস, এই দুইটা লাইন যদি আপনি লেখেন 1 নম্বরের জন্য, আপনি একদম পুরো নাম্বারে দিবেন। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়া, এবং এই ঘটনাটি কোষের নিউক্লিয়াসে ঘটে। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি যে প্রোটিন সিনথেসিসের পরের ধাপ। তাহলে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল। দেখেন এখানে এই যে এটা হলো নিউক্লিয়াস। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ছবিটা সুন্দরভাবে? একটু প্লিজ যদি জানান যে ছবিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে ওকে। তাহলে এটি হলো থ্যাংক ইউ। এটি হলো সেই নিউক্লিয়াস অংশ। তাহলে সেই নিউক্লিয়াসের মধ্যে এই ট্রান্সক্রিপশনটা ঘটলো। এই যে এখান থেকে এখান পর্যন্ত এখানে একটি মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। আচ্ছা, এই যে মেসেঞ্জার আরএনএটি তৈরি হলো, এটি একটি বড় একটি ধাপ। আমি সংক্ষেপে বলছি যে এখানে এই মেসেঞ্জার আরএনএটি ধরে, এটি হলো সেই ইনসুলিন তৈরি করার সেই বার্তা। এখন সেটি কি করবে? নিউক্লিয়াস থেকে এই যে ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসবে এবং সেটি সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে কেন আসবে? এটার কাজটা কি সাইটোপ্লাজমে আসার? কারণ সাইটোপ্লাজমে হলো আমাদের একটা প্রোটিন তৈরির একটা কারখানা আছে। হ্যাঁ, আমাদের প্রোটিন তৈরির একটি কারখানা আছে, যেটাকে আমরা বলি রাইবোসোম। আমার প্লিজ দুঃখিত, আমি এই ছবিটা আরেকটু উজ্জ্বল একটি ছবি ডাউনলোড করলে সবচেয়ে ভালো হতো। দেখেন এখানে একটি ছবি আছে, এখানে ছোট একটি গঠন আছে, এটাকে আমরা বলি রাইবোসোম। এই রাইবোসোমকে বলা হয় আমাদের প্রোটিন তৈরির কারখানা, অর্থাৎ যেখানে আমাদের প্রোটিন গুলো তৈরি হয়। আচ্ছা, তাহলে প্রোটিন গুলো যে তৈরি হবে সেখানে একটা মেসেজ আসতে হবে না? হ্যাঁ, কারখানা তো আছে, কিন্তু একটা মেসেজ তো আসতে হবে যে এই ধরনের প্রোটিন তুমি তৈরি করো। আর সেই তথ্যটি নিয়ে আসে এই মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, এই মেসেঞ্জার আরএনএটি তখন কি হয়? এই রাইবোসোমের ভিতর দিয়ে প্রবেশ করে, এবং আমাদের কোষের ভিতরে কতগুলো টিআরএনএ আছে, যেগুলো কি করে ওই টিআরএনএ গুলো ছোট ছোট আমাদের সেই প্রোটিনের যেই মূল বিন্দু, হ্যাঁ, মূল অংশ অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডকে বহন করে। তাহলে দেখেন এখানে যে এটা একটি টিআরএনএ, এটা একটি ছোট একটা টিআরএনএ, এটা একটি টিআরএনএ, এবং তাদের প্রত্যেকজনের মাথায় একটি করে অ্যামিনো অ্যাসিড আছে, এই যে গোল বিভিন্ন কালারের, এগুলো হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে এই যে নির্দেশটা বা এমআরএনএ যখন এই আমাদের রাইবোসোমের ভিতর দিয়ে যায়, যাওয়ার পরে প্রত্যেকটির সাথে একটা করে টিআরএনএ এইভাবে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে একটি অ্যামিনো অ্যাসিড রেখে সে চলে যায়, তার দায়িত্ব শেষ হয়ে যায়। আর এইভাবে যখন সিরিয়ালি এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তখনই সেটি হয়ে যায় প্রোটিন। তাহলে আমরা কি এই লম্বা কথাগুলো বলবো যখন পরীক্ষাতে আসবে? কিন্তু না, আমরা বলবো যে এখানে ঘটলো ট্রান্সক্রিপশন, আর ট্রান্সলেশনটার মানে হলো এমআরএনএ এর উপর ভিত্তি করে যে প্রোটিন তৈরি হয়, সেই ধাপটাকে বলা হয় ট্রান্সলেশন। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন আমরা যে আগে পরীক্ষাতে যখন আসতো যে বাংলা ভাষা একটি ছোট একটি টপিক লেখা থাকতো, সেটাকে আমরা ট্রান্সলেশন করে ইংলিশে তৈরি করতাম। হ্যাঁ, ট্রান্সলেশন করতাম, অর্থাৎ এক ভাষা আরেক ভাষায় রূপান্তরিত করতাম। তো এখানে এই যে এমআরএনএটি আছে, সেটি হলো এক ধরনের ভাষা, এটা হলো কোডিং ভাষা।
হ্যাঁ, সেই কোডিং ভাষাটি যে আরএনএর যে এমআরএনএর যে কোডিং ভাষাটি সেটার উপর ভিত্তি করে আমার শরীর বা আমাদের রাইবোসোম কি তৈরি করে দিচ্ছে, সেটাকে তৈরি করে দিচ্ছে প্রোটিনে। তাহলে আমরা দেখলাম এই ভাষা থেকে প্রোটিনের ভাষায় রূপান্তরিত হয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা ঘটে মূলত আমাদের সাইটোপ্লাজমে, আর আমাদের ট্রান্সক্রিপশন ঘটে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এখন এই ধরনের যদি সংক্ষেপে যদি 2 নম্বরের একটি প্রশ্ন আসে যে প্রোটিন সিনথেসিস কি বা প্রোটিন সিনথেসিস লিখুন, তাহলে 2 নম্বর অনুযায়ী আপনি বলবেন যে প্রোটিন সিনথেসিস দুটি পদ্ধতিতে হয় বা দুটি ধাপে হয়, একটা হলো ট্রান্সক্রিপশন আর একটা হলো ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন কাকে বলে? ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়া বলা হয় ট্রান্সক্রিপশন, এবং সেটি নিউক্লিয়াসের ভিতরে ঘটে। আর তারপরে আরএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, হ্যাঁ, যেটি সাইটোপ্লাজমে ঘটে। তাহলে হয়ে গেল প্রোটিন সিনথেসিস। এই ছোট একটি কোশ্চেন, এটা পরীক্ষাতে আসলে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি একটু বলি, দেখেন এখানে এই বায়োটেকনোলজির মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটি আছে, দুঃখিত, যদি এই চ্যাপ্টার থেকে বা এই অংশটি থেকে সবচেয়ে বেশি আসে আমাদের যে ডিএনএ টেস্ট বা আমাদের ফরেনসিক টেস্ট, এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। আপনারা এগুলো প্লিজ ভালো করে একটু পড়বেন। এগুলো সবচেয়ে বেশি আসে প্রায়োগিক দিকগুলো। যেমন ডিএনএ দিয়ে আমরা যদি এমন একটি প্রশ্ন আসে, হ্যাঁ, এমন একটি উদ্দীপক যদি আসে যে রানা প্লাজাতে যখন এত মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়লো, হ্যাঁ, সেখানে অনেকের চেহারা বা বিভিন্ন অঙ্গ বিকৃতি ঘটলো বা চেহারা বিকৃতি হয়ে গেল, তাহলে তাদেরকে শনাক্ত করার জন্য কোন পদ্ধতিটি আসলে উপযুক্ত, ব্যাখ্যা করো। হ্যাঁ, বা যদি কোনো কোশ্চেন আসে তখন আমাদেরকে অবশ্যই ডিএনএ টেস্টটি সেভাবে উপস্থাপন করতে হবে এবং এগুলো দিতে হবে। হ্যাঁ, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে আমরা বলবো, ধরেন ডিএনএ টেস্ট ফরেনসিক টেস্ট প্রায় একই রকমই, কিন্তু ফরেনসিক টেস্টের ক্ষেত্রে সাধারণত অপরাধীদের শনাক্ত করা হয়, হ্যাঁ, যে তাদের চুল, তারপর হলো রক্ত, তারপর হলো বীর্য, তারপর আরো অর্থাৎ জৈবিক যে জিনিসগুলো আছে, সেই জৈবিক জিনিসের উপর ভিত্তি করে বা জৈবিক মানে জীব বস্তুগুলো, সেগুলোর উপর ভিত্তি করে যে একটি অপরাধীকে যে শনাক্ত করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে, সেই এইটিকে বলা হয় ফরেনসিক টেস্ট। তো আমি চাচ্ছি যদি কেউ কোনো প্রশ্ন করতে চান প্লিজ হয়তো করতে পারেন। হ্যাঁ, যদি আমার এখন যদি মাথায় থাকে বিষয়টি, আমি অবশ্যই করার চেষ্টা করব। কারণ আমি আগে বলে নিয়েছি যে আসলে আপনাদেরকে পড়ানোর মতো হয়তো এরকম জ্ঞান আমার নেই। হ্যাঁ, তো কিন্তু একটু হলে হেল্প করতে পারবো। হ্যাঁ, একটু আপনার সাথে তথ্যগুলো শেয়ার করতে পারবো। যদি কোনো কিছু জানার থাকে প্লিজ একটু বলতে পারেন। হ্যালো, প্লিজ যদি কোনো কিছু জানার থাকে। স্যার আমাদের পাবলিক চ্যাটে দুটো কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যালো,
স্যার আমাদের দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে ইকবালের, আপনি যদি পাবলিক চ্যাট অপশনটাতে ক্লিক করেন সেখানে কোশ্চেন যে ডু উই হ্যাভ টু নো অর মেমোরাইজ অল দ্য কেমিক্যাল চেইন অফ ফর 2 মার্কস কোয়েশ্চেন 2 মার্কস অ্যান্সার। আরেকটা কোশ্চেন আছে ডিএনএ টেস্ট অর ফরেনসিক টেস্ট হিসেবে ডেফিনিশন আছে এবং যে ফরেনসিক টেস্ট ব্যাপারগুলো খুব কাছাকাছি। যদি বলি যে যদি ডিএনএ টেস্ট যদি পরীক্ষাতে আসে তখন আমরা বলবো ডিএনএ এর যে সূক্ষ্ম সিকোয়েন্স সেগুলোর উপর ভিত্তি করে কোনো প্রাণীকে বা কোনো মানুষকে, বা এভাবে লেখা যায় কোনো প্রাণীকে তথা মানুষকে যদি সুনির্দিষ্ট রূপে শনাক্ত করা যায় তখন তাকে বলা হয় ডিএনএ টেস্ট। আমি আবার বলছি যে ডিএনএ এর সূক্ষ্ম সিকোয়েন্সের উপর ভিত্তি করে বা সূক্ষ্ম সিকোয়েন্সের পার্থক্যের উপর ভিত্তি করে কোনো সুনির্দিষ্ট রূপে শনাক্ত করার পদ্ধতিকে ডিএনএ টেস্ট বলে। হ্যাঁ, যেমন একজন মানুষ কোনো ধরেন ধর্ষণ করলো কাউকে, হ্যাঁ, সেখানে যদি কেউ যদি বা এমন একজন মহিলা যদি এসে বলে যে এই লোক হলো আমার সন্তানের পিতা, তখন সেই পিতা যদি ইগনোর করে যে না আমি ওর পিতা নই সন্তানের, তখন সন্তানের যখন ডিএনএ টেস্ট করা হয় তখন ওই যে মায়ের সাথে অর্ধেক ডিএনএ সিকোয়েন্স মিলে যাবে এবং পিতার সাথে অর্ধেক ডিএনএ সিকোয়েন্স মিলে যাবে, কারণ আমাদের দুটি জাইগোট দুটি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে আমার শরীরের প্রথম জাইগোটটি তৈরি হয়। সেই কারণে আমরা এই ডিএনএ টেস্ট দিয়ে ধরতে পারবো। আর যদি ফরেনসিক টেস্টটা যদি পরীক্ষাতে আসে সেখানে আপনি যদি একটু ভিন্নভাবে উপস্থাপন যে জৈবিক কোনো উপাদানকে বিশ্লেষণ করে যদি কোনো অপরাধীকে শনাক্ত করা হয় তখন সেটিকে ফরেনসিক টেস্ট বলে। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি, যেমন আমাদের চুল ব্যবহার করতে পারে, হ্যাঁ, তারপরে রক্তের সিরাম অর্থাৎ রক্তের যে প্লাজমা যেগুলো সেগুলো ব্যবহার করতে পারে, শরীর কোনো অ্যান্টিবডি ব্যবহার করতে পারে, হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু সেখানে অপরাধীদের শনাক্ত করা হয়। হ্যাঁ, সেটাকেও ফরেনসিক টেস্ট বলে, সেভাবে উপস্থাপন করা যায়। তো যদি ফরেনসিক টেস্টটি আসে, ফরেনসিক টেস্টের যে লম্বা একটি ধাপ আছে সেটি যদি আমরা উল্লেখ করি, যেমন একটা ঘরে কোনো খুন হয় বা কোনো কিছু হয় তখন প্রথমে যে ফরেনসিক টেস্টের যে ধাপটি হলো আলামত গুলো কি কি আছে সেগুলোকে সংগ্রহ করা, তারপর সে আলামত গুলোকে স্ক্রিনিং করা, অর্থাৎ সেগুলোকে বেছে বেছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে বাছাই করা, তারপরে যে প্রধান যে টেস্টটি সেটা হলো সেরোলজি। সেই সেরোলজি করার পরে সে যদি সেখানে ডিএনএ এর কোনো সিকোয়েন্স থাকে সেই ডিএনএ শনাক্ত করেও কিন্তু একজন অপরাধী বা একজনকে শনাক্ত করা যায়। সেটাকে আমরা পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কে অপরাধী বা এটাকে আমরা ফরেনসিক টেস্ট হিসেবে নিই। হ্যাঁ, সবসময় একটা জিনিস মনে রাখবেন, একদম এই সকল প্রশ্নের ক্ষেত্রে আপনি যদি জটিল জায়গা দিকে থাকেন আপনার উপস্থাপনটা তেমন বেশি সুন্দর হবে না। আপনি একদম সবচেয়ে শর্টকাট উপায় সুন্দর করে যদি লাইনটি উপস্থাপন করতে পারেন, কারণ অনেক সময় এই সকল খাতাগুলো দেখার সময় হ্যাঁ অনেকেই এটি ভালোভাবে যাচাই হয়তো নাও করতে পারে, দ্রুত দেখে যেতে পারে। তো মেইন কথাগুলো যেন আপনার সম্মুখ ভাগে থাকে, যদি আপনি কোনো চিত্র ইউজ করতে চান সেটা যেন সম্মুখ ভাগে থাকে, সেটি সুন্দরভাবে দেখার সাথে সাথে আপনাকে অবশ্যই সম্পূর্ণ নাম্বার দেবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল পাবলিক চ্যাটে, যে সে বলছে যে প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে 2 মার্কের কোয়েশ্চেনের জন্য আমাদের কি কোনো সূত্র দিতে হবে কিনা, বা আমাদের যে কেমিক্যালের যে বায়োনিক গঠন সেটা দিতে হবে কিনা 2 নাম্বারের উত্তরের জন্য যে কোনো ডিএনএ নাকি অন্য কোনো ডিএনএ পড়ানোর সময় সে যেহেতু বলছে সেই সময় ধরুন যে ডিএনএ আরএনএ এগুলো গঠন জানা হবে কিনা, কেমিক্যাল গঠন। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে।
আমরা সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যারা দেখছেন, আমি সবাইকে এই জিনিসটা বলি, পরীক্ষা আসলে যেমন জ্ঞানের পরীক্ষা তেমন এই সময়ের পরীক্ষা। অর্থাৎ আপনার ঘড়ি আপনাকে বলে দিবে যে আসলে একটি প্রশ্নের উত্তর কতটুকু দিতে হবে। যদি 2 মার্কসের কোশ্চেনও আসে, যদি আপনার সময় থাকে তাহলে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, ছোট একটা চিত্র দিতে পারেন। আর যদি সময় না থাকে, আপনি শুধুমাত্র সংজ্ঞা আকারে যদি এটি লেখেন বা লিখে যদি আপনি বর্ণনা করতে পারেন যে ডিএনএর এই 3টি জিনিসের মধ্যে এগুলো এইভাবে সংযুক্ত হয়ে এই যে ডিএনএটি তৈরি হয়, তাও কিন্তু হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে যারা চিত্র যারা ইউজ করে তাদের ক্ষেত্রে তারা অবশ্যই একটু হলেও যারা হাতে লেখে তাদের থেকে একটু বেনিফিটেড হবে, এটা আমি বিশ্বাস করি। আর কি কোনো কোশ্চেন কেউ করবে? আমরা সমস্ত ইউজারদেরকে আনমিউট করে দিয়েছি। কেউ যদি চায়, এই স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে, আপনারা সেই আইকনগুলো ইউজ করে স্যারকে সরাসরি কোশ্চেন করতে পারেন, স্যারের সাথে সরাসরি কথাও বলতে পারেন আপনারা। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তাহলে আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করে আবার রিকানেক্ট করে আপনারা স্যারকে কোশ্চেন করতে পারেন। তো আমার মনে হয় আজকে আর কেউ কোশ্চেন করার নাই। আপনি স্যার ক্লাসটা যদি মনে করেন শেষ করতে চান তাহলে শেষ করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা আসলে এই অনলাইন ক্লাসটি দেখেছেন এবং পরবর্তীতে এই সকল প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে, এবং আমাদেরকে যদি পরে কমেন্ট করে জানান যে আসলে কোন ধরনের ক্লাস আপনার বা যে কোনো ধরনের সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সাবধানে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাইকে